নমস্কার। আজকে মঙ্গলের পরিবর্তন নিয়ে বলবো। এপ্রিল মাসের 3 তারিখে মঙ্গল রাশি পরিবর্তন করছে এবং জুন মাসের 6 তারিখ পর্যন্ত নীচ অবস্থায় থাকবে কর্কট রাশিতে। তো মঙ্গলের পরিবর্তন নিয়ে আমি 4টি রাশি সম্পর্কে বলেছি, কন্যা, কর্কট, ধনু, মকর। তো আজকে 4টি রাশি সম্পর্কে বলবো, সেটা হচ্ছে মেষ, বৃষ, মিথুন, সিংহ। এই 4টি রাশির উপর মঙ্গলের কী প্রভাব পড়বে এই বিষয়ে আপনাদের সামনে তুলে ধরবো। এটা চন্দ্ররাশি অনুসারেই দেখবেন, তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শককে বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না। এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। এটা চন্দ্ররাশি অনুসারেই আপনারা দেখবেন। তো মঙ্গলের পরিবর্তনটা সত্যি কথা বলতে এবার দীর্ঘকালীন পরিবর্তন হলো। এই জুন মাসের 6 তারিখ পর্যন্ত মঙ্গল কিন্তু এই কর্কট রাশিতেই থাকবে। তো মঙ্গলের যে পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তনটা আবার 3টি নক্ষত্রের উপর সম্পূর্ণ হবে। তো 3 তারিখে যে পরিবর্তন করছে মঙ্গল, তো মঙ্গল নক্ষত্র কিন্তু পরিবর্তন করেনি। নক্ষত্র থাকছে পুনর্বসু নক্ষত্র, এবং এই নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে, আবার অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি। আর এখানে 12ই এপ্রিল পর্যন্ত থাকবে। তারপরে 12ই এপ্রিল থেকে এই 13ই এপ্রিল থেকে একদম 12ই মে পর্যন্ত থাকবে পুষ্যা নক্ষত্রে, যেটা হচ্ছে শনিদেবের নক্ষত্র। এবং এই পুষ্যা নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে আবার দেবগুরু বৃহস্পতি। তো তারপরে আবার থাকবে হচ্ছে 13ই মে থেকে একদম জুন মাসের 6 তারিখ পর্যন্ত থাকবে অশ্লেষা নক্ষত্রে। এই অশ্লেষা নক্ষত্রটা হচ্ছে বুধের নক্ষত্র। তো মঙ্গল হচ্ছে কি, মঙ্গল হচ্ছে অত্যধিক সাহস, ওভার কনফিডেন্ট, একটুতে রেগে যাওয়া, চটে যাওয়া, অশান্তি, গণ্ডগোল, বাকবিতণ্ডা, এগুলো কিন্তু মঙ্গল থেকে দেখায়। যাদের জন্মকুষ্ঠিতে মঙ্গলের অবস্থান খুব ভালো থাকে তারা কিন্তু অত্যধিক সাহসী প্রকৃতির হয়। এবং মঙ্গল যদি কেন্দ্রে অবস্থান করে নিজের ঘরে, তাহলে রুচক নামক পঞ্চমহাপুরুষ রাজযোগ তৈরি করে। যারা ইঞ্জিনিয়ার, ডাক্তার, রক্ত বিশেষজ্ঞ, ডিফেন্স, আর্মি, মিলিটারি, প্রশাসনের বড় বড় যারা অফিসার হয়, তাদের জন্মকুষ্ঠিতে মঙ্গলের কিন্তু অবস্থান খুবই ভালো থাকে। এবং যাদের জন্মকুষ্ঠিতে মঙ্গলের অবস্থান খুবই খারাপ থাকে তারা কিন্তু আবার খুব ভীতু প্রকৃতির হয়। মানে একটুতেই নিজের উপর কনফিডেন্ট হারিয়ে ফেলে, দুর্বলতার শিকার হয়ে যায়, প্রচণ্ড দুর্বল নিজেকে ভাবে, সাহস জিনিসটাকে হারিয়ে ফেলে। তো যাই হোক, মঙ্গলের পরিবর্তন হচ্ছে। এই পরিবর্তনে নীচ অবস্থায় বহু রাশিকে যেরকম ভালোর দিকেও নিয়ে যাবে, আবার বহু রাশি কিছু কিছু ক্ষেত্রে খারাপও উঠে আসছে। তো 4টি রাশির সম্পর্কে আজকে সবার প্রথম বলবো হচ্ছে মেষ রাশিকে নিয়ে। মেষ রাশির ক্ষেত্রে মঙ্গল হচ্ছে রাশির অধিপতি। রাশির অধিপতি হয়ে 4র্থ ঘরে নীচ অবস্থায় অবস্থান করছে, যেটা কর্কট রাশি। এবং 3টি নক্ষত্র, এই 3টি নক্ষত্র পুনর্বসু, তারপরে পুষ্যা এবং অশ্লেষা নক্ষত্রও থাকবে। 4র্থ ঘরটা হচ্ছে কি আমাদের সুখের ঘর, আমাদের বন্ধু বান্ধবের ঘর, আমাদের মায়ের ঘর। তো এইখানটাতে মঙ্গলের এই অবস্থান কিছু ক্ষেত্রে এই মেষ রাশির ক্ষেত্রে কিন্তু অসুবিধাও তৈরি করবে। তো মঙ্গলের 3টি দৃষ্টি, 4র্থ দৃষ্টি পড়ছে 7ম ঘরে, যেটা হচ্ছে দাম্পত্য জীবনের ঘর, পার্টনারশিপের ঘর, ব্যবসা বাণিজ্যের ঘর, রোজগারের ইনকামের ঘর। এবং 7ম দৃষ্টি হচ্ছে কর্মের ঘরে, যেটা মঙ্গলের উচ্চ দৃষ্টি, উচ্চ ঘর, মকর রাশি। এবং 8ম দৃষ্টি থাকছে লাভের ঘরে। তো মঙ্গলের এই অবস্থানে কর্মক্ষেত্রে এবং লাভের দিকে যথেষ্ট কিন্তু এই গোচর মেষ রাশির ক্ষেত্রে সাপোর্ট দিবে এই 7.5-র মধ্যেও। এবং লাভের দিকেও কিন্তু প্রচণ্ড ছোটাছুটি, দৌড়াদৌড়ি, ঝাপাঝাপি এগুলো কিন্তু করাবে মঙ্গল এইখানটাতে। এবং লাভের জন্য মানে অত্যন্ত আগ্রহী থাকবে জাতক কিংবা জাতকী, যে কীভাবে লাভ জিনিসটাকে নিয়ে আসা যায়। এদিকে ঠিক আছে। এবং কর্মক্ষেত্রে কিন্তু আরেকটু অসুবিধা থাকবে, সেটা হচ্ছে কি নিজের মানে কোনো একটা ভালো কাজ করলে তো সেই ভালো কাজের কিন্তু সেই সাপোর্টটা পেল না, যেহেতু নিজে যে করলো, যে একটা ক্রেডিট পাবে, সেই ক্রেডিটটা কিন্তু অন্যজনে নিয়ে নিল। এরকম কিন্তু একটা জিনিস তৈরি হবে কর্মক্ষেত্রে। অর্থাৎ কর্মর দিক থেকে কিছু অসুবিধা থাকলেও লাভ যথেষ্ট, মানে লাভের দিকে যথেষ্ট দৌড়াবে। তো এই 2টি জায়গাকে আমি মোটামুটি ঠিকই রাখছি। কিন্তু অসুবিধা হয়ে যাবে কোথায়? এই 4র্থ ঘরে। এই 4র্থ ঘরে মঙ্গলের এই নীচ হয়ে যাওয়া মানে এই বন্ধু বান্ধবদের সাথে একটা অসুবিধা পরিবেশ তৈরি হওয়া, সামাজিক পরিস্থিতি একটা মানে নিজের বিপক্ষে চলে আসা, মায়ের সাথে সম্পর্ক খারাপ হয়ে যাওয়া, ভূমি সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের মধ্যে একটা গণ্ডগোল, বিবাদ এরকম তৈরি হয়ে যাওয়া, বা কোনো কাগজপত্র, কোনো একটা ডকুমেন্টেন্সির অভাব হয়ে যাওয়া, বা যার জন্য খুব ছোটাছুটি করা, এই সমস্ত জিনিস কিন্তু মেষ রাশির ক্ষেত্রে তৈরি হবে এই 4র্থ ঘরে মঙ্গলের এই অবস্থানে।
তারপরে আবার শনির 7.5 শুরু হয়েছে, মানসিক অশান্তি থাকবে। অতএব এই মুহূর্তে মেষ রাশিকে কিন্তু খুব ধীরে সুস্থে কাজগুলো করতে হবে এবং বুদ্ধি ধরেই কাজ করতে হবে। প্রত্যেকটা পদক্ষেপ ধীরে সুস্থে ফেলতে হবে এবং যে কোনো কাজ করতে গেলে লেখাপড়ি অনুসারেই করতে হবে। কারণ যে নক্ষত্রগুলো পাচ্ছে, যেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র, 12ই এপ্রিল পর্যন্ত থাকবে। তারপরে চলে আসবে পুষ্যা নক্ষত্রে, এটার শনিদেবের নক্ষত্র এবং অধিপতি দেবতা দেবগুরু বৃহস্পতি, এবং 13ই মে থেকে 6ই জুন পর্যন্ত চলে আসবে আবার অশ্লেষা নক্ষত্রে। সব কিছুই ঠিক থাকবে, কিন্তু অশ্লেষা নক্ষত্রে যখন চলে আসবে, এই অশ্লেষা নক্ষত্রে আসা মানে একটা উগ্রতা, একটা নিজের প্রতি একটা দাম্ভিক ভাব, বা নিজের জিনিস, বা একটা কি বলবো, একটা যে অশ্লেষা নক্ষত্রের সিম্বলটা কি, সিম্বলটা হচ্ছে কি বেরি ধরা সাপ। এবার একটা সাপ যখন বেরি ধরে, তো সে তো পজিশন নিয়ে নিল, এখান থেকে তো অনেক কিছু বুঝাচ্ছে। তো নিজের একটা হক, নিজের জিনিস, নিজের পাওনা, এই জিনিসগুলো কিন্তু উঠে আসবে এই সময়কালে, এই মঙ্গলের গোচরে, যে সব কিছুই ঠিক থাকবে। বাড়ির পরিবেশে বাড়ির অশান্তি গণ্ডগোল হওয়া, নিজেদের মধ্যে বন্ধু বান্ধবদের মধ্যে একটা বাজে পরিস্থিতি তৈরি হয়ে যাওয়া, এগুলো জিনিস কিন্তু উঠে আসবে। এবং বিশেষ করে যারা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করছেন, নিজে ব্যবসা বাণিজ্য করছেন সেটা ঠিক রয়েছে, নিজের ক্ষেত্রে কিন্তু আলাদা, কিন্তু পার্টনারশিপে যখনই ব্যবসা বাণিজ্য হবে তখন কিন্তু একটা নিজের এই জিনিসগুলো উঠে আসবে। এবং এটা কিন্তু আবার ওই লাভের জন্যই হতে পারে, যে কর্মক্ষেত্রে বেশি লাভ হলো বা লাভের কোনো একটা ব্যাপার হলো, এই জিনিসগুলো থেকে কিন্তু এই সময়কালে যথেষ্ট সাবধান, যে পার্টনারশিপের সাথে যথেষ্ট ভালো ব্যবহার বা নিজেদের মধ্যে কোনো রকমভাবে গণ্ডগোল অশান্তি না হয়, যথেষ্ট এদিকে খেয়াল রাখতে হবে মেষ রাশিকে। এবং আমি এর আগেও বলেছি যে পুনর্বসু নক্ষত্রে অবস্থান করছে মঙ্গল হচ্ছে কি একটু তো ধৈর্য হারিয়ে ফেলে। আর পুনর্বসু নক্ষত্রটা কি, এই নক্ষত্রটা হচ্ছে একাগ্রতার নক্ষত্র। অতএব মঙ্গল নীচ হচ্ছে, তো নিজের একাগ্রতাকে সঠিকভাবেই কাজে লাগাতে হবে, সঠিকভাবে চলতে হবে, হিসাব করে চলতে হবে, পাই টু পাই হিসাব রাখতে হবে, তাহলেই কিন্তু যথেষ্ট লাভের মুখ দেখতে হবে। এবং মাথা ঠান্ডা করে কিন্তু মেষ রাশিকে এই সময় চলতে হবে। কোনো রকম মাথা একটুতে রেগে যাওয়া, গণ্ডগোল অশান্তি এইভাবে কিন্তু করলে লসের মুখ দেখতে হবে। মঙ্গলের যে দৃষ্টিগুলো পড়ছে সেটা হচ্ছে কর্মের ঘরে দৃষ্টি, লাভের ঘরে দৃষ্টি। এই দুটো দৃষ্টি যথেষ্ট ভালো, কর্ম লাভ সবই ঠিক হবে, কিন্তু কর্মক্ষেত্রে নিজের কেরিয়ারটাকেও দেখতে হবে, যে আপনার কেরিয়ার অন্য কেউ যেন না নেয়, এদিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। আর কি খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে চতুর্থ দৃষ্টি পড়ছে সপ্তম ঘরে, অর্থাৎ নিজের বিবাহিত জীবনের দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে, যে নিজের কথাকে এগিয়ে রাখা বা একটা মনোমালিন্য, এই সমস্ত জিনিস কিন্তু হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। তো দাম্পত্য জীবনের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে এই সময়কালে। বিশেষ নিজের পিতামাতার উপর যথেষ্ট খেয়াল রাখতে হবে। যাদের বিশেষ করে বৃদ্ধ পিতামাতা রয়েছেন, তাদের শারীরিক দিক থেকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। নিজের জীবনসাথীর শরীর স্বাস্থ্যের দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে, রক্তজনিত সমস্যা বা ত্বকজনিত সমস্যা, এই সমস্ত দিকে। এবং সময় মতো নিজের খাওয়া দাওয়ার দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে, নিজের খাওয়া দাওয়ার দিকে। এই সময়কালে মেষ রাশি কোন উপাচার করবে, প্রত্যেক দিন হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। এবং যদি তাও সম্ভব না হয়, তাহলে বজরংবলীর অবশ্যই দর্শন করবেন এবং জটালা নারকেল বাবার কাছে দিবেন। যদি এটাও না সম্ভব হয়, তাহলে মিঠা পাতা একটা পান বোটা সমেত, তার মধ্যে একটা গোটা সুপারি এবং 3টা লং বাবাকে যে দিয়ে আসবেন, তাহলেও কিন্তু যথেষ্ট ভালো ফল এই সময় পাওয়া যাবে। বিশ্বরাশির ক্ষেত্রে মঙ্গল অবস্থান করবে হচ্ছে 3য় ঘরে, নীচ অবস্থায়। এবার বিশ্বরাশির ক্ষেত্রে মঙ্গল তাকে 2য় ঘরে অবস্থান করছিল, এবার 3য় ঘরে চলে আসলো। 3য় ঘরে মঙ্গল এবং রাশির উপর আবার দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে। এবং মঙ্গল যে মুহূর্তে রাশি পরিবর্তন করছে, সেই মুহূর্তে কিন্তু নক্ষত্র পরিবর্তন হয়নি, পুনর্বসু নক্ষত্রে অবস্থান করবে। আর দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে এটা, তো দেবগুরু বৃহস্পতির নক্ষত্র অবস্থান করে মঙ্গলে 3য় ঘরে, এই বিশ্বরাশির ক্ষেত্রে কিন্তু এই পরিবর্তন যথেষ্ট ভালো পরিবর্তন হতে যাচ্ছে। কারণ 3য় ঘরে মঙ্গল পুরুষার্থ পরাক্রমের অধিপতি। এবার পুরুষার্থ পরাক্রম যথেষ্ট করাবে, কর্মক্ষেত্রে যেরকম ভাগ্যেরও যথেষ্ট সঙ্গ পাবে এবং কর্মক্ষেত্রে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে। এবং 3য় ঘরটা কি, কাগজপত্রের ঘর, কাগজপত্র, সামাজিক পরিচিতির ঘর, ছোট ভাই বোনদের ঘর। তো এইগুলো দিকেও কিন্তু যথেষ্ট বৃদ্ধি করাবে। কাগজপত্রের যে কাজগুলো অমীমাংসিত থেকেছে বা হচ্ছিল না, এই সমস্ত কাজ যথেষ্ট এগিয়ে যাবে বিশ্বরাশির ক্ষেত্রে।
বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে বিশ্বরাশির ক্ষেত্রে। তো যাই হোক, বিশ্বরাশির ক্ষেত্রে মঙ্গল 3 তারিখ থেকে 12ই এপ্রিল পর্যন্ত অবস্থান করবে পুনর্বসু নক্ষত্রে, 13ই এপ্রিল থেকে 12ই মে পর্যন্ত অবস্থান করবে পুষ্যা নক্ষত্রে, যার অধিপতি হচ্ছে শনিদেব এবং অধিপতি দেবতা দেবগুরু বৃহস্পতি, এবং 13ই মে থেকে 6ই জুন পর্যন্ত অশ্লেষা নক্ষত্রে অবস্থান করবে। এই নক্ষত্রটা হচ্ছে বুধের নক্ষত্র এবং মঙ্গলের কিন্তু 3টি দৃষ্টি। প্রথম যে চতুর্থ দৃষ্টিটা পড়ছে সেটা কিন্তু ঋণের ঘরে পড়ছে, সেটা কিন্তু তুলা রাশি, এবং সপ্তম দৃষ্টিটা পড়ছে ভাগ্যের ঘর, যেটা হচ্ছে তার উচ্চ ঘর মকর রাশি, এবং অষ্টম দৃষ্টিটা পড়ছে কর্মের ঘর। অর্থাৎ ভাগ্যের ঘরে এই দৃষ্টি পড়ছে এবং কর্মের ঘরেও দৃষ্টি পড়ছে। তো কর্মক্ষেত্রে কিন্তু ভাগ্যের সঙ্গ যথেষ্ট পাবে, এবং কর্মক্ষেত্রে যে যে কাজগুলো কাগজপত্রের জন্য আটকে ছিল সেই কাগজপত্রগুলো কিন্তু এই সময় উদ্ধার হবে, কিংবা তার যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে। এই সময়কালে নিজের কাজকে যারা প্রসারিত করার জন্য ঋণের চেষ্টা করছেন, সরকারি ঋণের চেষ্টা, তাদের কিন্তু ঋণ লাভের প্রবল সম্ভাবনা থাকছে। তবে বিশ্বরাশিকে এটাও খেয়াল রাখতে হবে যে আপনি ঋণ নিয়ে কিন্তু কাজ করতে পারবেন, এটা ঠিক, ঋণ নিয়ে কাজ হবে এবং ঋণ নিয়ে সবই ঠিক আছে, কিন্তু ঋণ কিন্তু দেওয়া যাবে না কাউকে, এটা কিন্তু মাথায় রাখতে হবে যে ঋণের ঘরে মঙ্গলের দৃষ্টি পড়ছে। অতএব ঋণ নিয়ে কাজ করো, নিজের ব্যবসা বাণিজ্য নিজের কর্মকে প্রসারিত করো, কিন্তু কাউকে ঋণ জিনিস দেওয়া যাবে না। আর ঋণ যদি দেওয়া যায় তাহলে কিন্তু অসুবিধায় পড়তে হবে আগামীতে, সেই ঋণের টাকা উঠানো মুশকিল হবে। পার্টনারশিপে যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের আবার বিশেষ উন্নতির যোগ রয়েছে, কারণ সপ্তম ঘর হচ্ছে বৃশ্চিক রাশি এই মঙ্গলের, এবং মঙ্গল কিন্তু এই বিশ্বরাশির ক্ষেত্রে আবার দ্বাদশপতি, অর্থাৎ যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যুক্ত রয়েছেন, বিদেশ সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য আবার যথেষ্ট ভালো হতে যাচ্ছে মঙ্গলদেবের এই গোচর। আবার যারা শিক্ষার্থী তাদের জন্য যথেষ্ট ভালো হতে যাচ্ছে। বিদেশ যারা দূরে বাইরে নিজের জায়গা ছেড়ে বাইরে পড়াশোনা করতে যাচ্ছেন, ভালো কলেজে অ্যাডমিশন নিতে যাচ্ছেন, তাদের জন্য এই মঙ্গলের গোচর যথেষ্ট ভালো হবে, এবং প্রত্যেকটি কাজে একটা উৎসাহ জিনিস আসবে এই বিশ্বরাশির ক্ষেত্রে। তৃতীয় ঘর থেকে আবার ছোটো ভাইদেরকেও দেখা হয়, তো এই সময়কালে ছোটো ভাই বোনদের কাজকর্মও যথেষ্ট উন্নতির যোগ রয়েছে, এবং ছোট ভাই বোনরা যদি কোনো রকম সমস্যা হয়, বা যেহেতু নবম ঘরে দৃষ্টি পড়ছে মঙ্গলের জায়গা জমি সয় সম্পত্তি নিয়ে, এই সময়কালে কিন্তু একটা বন্টন নামাও তাদের মধ্যে একটা চুক্তি হতে পারে, এরকম কিন্তু সম্ভাবনা থাকছে মঙ্গলদেবের এই গোচরে। মঙ্গলের এই গোচরে ভাগ্যের যথেষ্ট সঙ্গ পাবে, ভাগ্যের যেরকম সঙ্গ পাবে কর্মক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি পাবে, এবং নিজের পুরুষার্থ পরাক্রমে মঙ্গল তো এটারই কারক, তো এই দিক থেকে যথেষ্ট এগিয়ে যাবে, কর্মক্ষেত্রে যথেষ্ট ভালো ফল পেতে যাচ্ছে এই বিশ্বরাশি। তবে নিজের শরীর স্বাস্থ্যের দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে, কারণ অত্যধিক দৌড়াদৌড়ি ঝাপাঝাপি কিন্তু মঙ্গল করাবে এই সময়। অতএব নিজের খাওয়া দাওয়ার দিকে বাইরের ফাস্টফুডজনিত খাবার থেকে যথেষ্ট সাবধান, নিজের শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে, এবং সময় মতো কিন্তু খাবার দাবার করতে হবে, না তো একটা ক্লান্তির ছাপ অবশ্যই আসবে এই বিশ্বরাশির ক্ষেত্রে। তো এই সময়কালে বিশ্বরাশি কোন উপাচার করবে? এই সময়কালে বিশ্বরাশি প্রত্যেক দিন হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, এবং যদি সম্ভব হয় বজরংবলী দর্শন করবেন, এবং যদি পারেন তাহলে জটাওয়ালা নারকেল বাবার কাজে অবশ্যই দিবেন। মিথুন রাশির ক্ষেত্রে মঙ্গল এতদিন রাশির উপর ছিল, এবার চলে আসছে কোথায়? দ্বিতীয় ঘর। দ্বিতীয় ঘরটা হচ্ছে কর্কট রাশি, এবং কর্কট রাশিটা হচ্ছে জলতত্ত্ব রাশি, আর মঙ্গল হচ্ছে কি অগ্নিতত্ত্ব। তো এবার এইখানটাতে যে মঙ্গল অবস্থান করছে, এইখান থেকে কিন্তু অনেক কিছু বুঝতে হবে এই পরিবর্তনে মিথুন রাশিকে, কারণ যে 3টি নক্ষত্র পাচ্ছে সেটা হচ্ছে 3 তারিখ থেকে 12ই এপ্রিল পর্যন্ত থাকবে পুনর্বসু নক্ষত্রে। পুনর্বসু নক্ষত্র সম্পর্কে বহু কিছু আলোচনা করেছি মিথুন রাশিকে নিয়ে, যেটা একাগ্রতার নক্ষত্র। তারপর হচ্ছে 13ই এপ্রিল থেকে একদম 12ই মে পর্যন্ত পুষ্যা নক্ষত্র, শনিদেবের নক্ষত্র অবস্থান করবে, যার অধিপতি দেবতা হচ্ছে আবার দেবগুরু বৃহস্পতি। আবার 13ই মে থেকে জুন মাসের 6 তারিখ পর্যন্ত অশ্লেষা নক্ষত্র অবস্থান করবে। 3টি নক্ষত্র, অশ্লেষা নক্ষত্র হচ্ছে আবার বুধের নক্ষত্র। এবার অবস্থান করছে কোথায়? দ্বিতীয় ঘরে। দ্বিতীয় ঘরে অবস্থান করে তার কিন্তু চতুর্থ দৃষ্টি, যার মঙ্গলের তো 3টি দৃষ্টি, তো চতুর্থ দৃষ্টি পড়ছে পঞ্চম ঘরে, এবং সপ্তম দৃষ্টি পড়ছে অষ্টম ঘরে, যেটা হচ্ছে তার উচ্চ ঘর মকর রাশি, এবং অষ্টম দৃষ্টি পড়ছে আবার ভাগ্যের ঘর, যেটা হচ্ছে কুম্ভ রাশিতে। অর্থাৎ আগের যে কথাগুলো আমি তুলে ধরেছিলাম এর আগের বহু ভিডিওতে, যে চঞ্চলতা, অধৈর্য, একটুতে রেগে যাওয়া, চটে যাওয়া, বাগবিতণ্ডা, এই সমস্ত দূর থেকে কিন্তু এই সমস্ত থেকে দূরে থাকতে হবে মিথুন রাশিকে এই সময়। এই জিনিসগুলো
যথেষ্ট সাবধানে করতে হবে। কারণ কি, যে মিথুন রাশির ক্ষেত্রে মঙ্গল হচ্ছে কিন্তু ষষ্ঠ ঘরের অধিপতি এবং লাভের ঘরের অধিপতি। তো ষষ্ঠ ঘর আর লাভের ঘর আর অবস্থান করছে কোথায়? ধন সম্পত্তির ঘর। তাহলে ষষ্ঠ ঘর কি ঋণের ঘর, আর লাভের ঘর একাদশ ঘর, অবস্থান ধন সম্পত্তির ঘরে। অর্থাৎ কোনো রকমভাবে চঞ্চলতা, কোনো রকমভাবে অস্থির, এখনই করতে হবে, এই করে নেব, মানে এই জিনিসগুলো থেকে ডিসিশন নেওয়ার দিক থেকে কিন্তু সাবধান। অতএব ধীরে সুস্থেই কিন্তু ডিসিশন নিতে হবে। কারণ কি, যে মঙ্গলের যে চতুর্থ দৃষ্টিটা পড়ছে পঞ্চম ঘরে, সেটা হচ্ছে মা লক্ষ্মীর ঘর, এবং সপ্তম দৃষ্টিটা পড়ছে অষ্টম ঘরে। অষ্টম ঘরটা কি সংঘর্ষের ঘর, কিন্তু এই ঘর থেকেও আনএক্সপেক্টেড মানি জিনিসটাকে বুঝায়, এবং ভাগ্যের ঘরে পড়ছে মঙ্গলের দৃষ্টি আবার। অতএব ধীরে সুস্থেই কাজ করতে হবে, না তো কিন্তু যা কামাই করবে মঙ্গলের গোচরে সেই কামাই কিন্তু নিরর্থক হয়ে যাবে সামান্য নিজের ভুলের জন্য। এদিকে কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে মিথুন রাশিকে। অন্যান্য ক্ষেত্রে মিথুন রাশির ক্ষেত্রে এই গোচর যথেষ্ট ভালো। নিজের মুখের কথাবার্তার দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে। ব্যবসা বাণিজ্য যথেষ্ট ভালো হবে, কিন্তু যেটা আমি তুলে ধরলাম এই জিনিসটা কিন্তু মানে যথেষ্ট বুঝতে হবে এবং সাবধানেই চলতে হবে। কোনো পারাপারি নাই, যেখানটাতে ইনকামের রাস্তা খুলবে সেখানটাতে ধীরে সুস্থে একদম ঠান্ডা মাথায় পারলে কাগজ নিয়ে বসে হিসাব মেনটেন করে চলতে হবে, হিসাব করে চলতে হবে। না তো মঙ্গল কিন্তু এই মিথুন রাশির ক্ষেত্রে ষষ্ঠ ঘরের অধিপতি আর হচ্ছে লাভের ঘরের অধিপতি। নিজের ডিসিশনের জন্য যদি ভুল ডিসিশন নিয়ে ফেলে তাহলে কিন্তু লাভ লসে পরিবর্তন হবে এবং ঋণগ্রস্ত হয়ে যাবে। অর্থাৎ ঋণ পরিশোধ করতে তখন বাড়ির সয় সম্পত্তি বেচা লাগবে বা বাড়ির সয় সম্পত্তি দিয়ে ঋণ পরিশোধ করতে হবে। এই দিক থেকে যথেষ্ট সাবধান। এবং এই সময়কালে ঋণ নিয়ে কোনো কাজ করা যাবে না, কিংবা ঋণ দিয়েও কিন্তু কোনো কাজ করা যাবে না। ঋণের দিক থেকে সাবধান, কারোর অথরাইজ নেওয়া যাবে না। এবং তার সাথে নিজের মুখের বাণীর দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে, যে নিজের মুখের বাণীর জন্য, যেহেতু ষষ্ঠ ঘর জিনিসটা কিন্তু এখান থেকে শত্রু জিনিসটা উঠে আসছে, যে এমন মুখের ভাষা করতে হবে যেন শত্রুতা না হয়ে যায় কারোর সাথে। এদিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে এই মিথুন রাশিকে। লাভের রাস্তা একাধিক থাকবে, কিন্তু বুঝে সুঝে কাজ করতে হবে এই সময়কালে মিথুন রাশিকে। মঙ্গলের পঞ্চম ঘরে দৃষ্টি পড়ছে চতুর্থ দৃষ্টি, এটা সন্তানের ঘর। অর্থাৎ এই সময়কালে সন্তানের দিক থেকেও সন্তানের কিন্তু জেদ রক্ষার্থে কিন্তু আবার খরচাপাতিও হবে এই সময়কালে মিথুন রাশির। এই সময়কালে মিথুন রাশির অধীনস্থ যারা কাজকর্ম করছেন, যারা নিচে কাজকর্ম করছেন, তাদের সাথেও যথেষ্ট ভালো ব্যবহার করতে হবে। এবং যত মুখের ভাষা শালীনতা নিয়ে কাজ করাবে তত কিন্তু উন্নতির দিকে যাবে এই মিথুন রাশি। কারণ লাভের ঘর হচ্ছে কিন্তু মঙ্গলের ঘর। লাভ পাওয়ার জন্য কিন্তু যথেষ্ট ছোটাছুটি করবে এই সময়কালে। কিন্তু যেটা আমি তুলে ধরলাম, যে ঋণের দিক, এই দিকে কিন্তু যথেষ্ট সাবধান। যেটা করতে হবে সেটা ঠান্ডা মাথায় করতে হবে। এই সময়কালে মিথুন রাশি কোন উপাচার করবে? প্রত্যেক দিন হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, এবং তার সাথে যদি সম্ভব হয় বজরংবলীর দর্শন করবেন। বজরংবলীর মন্দিরে জটাওয়ালা নারকেল দিবেন। যদি সম্ভব হয় তাহলে গোটা মিঠা পাতা পান বোটা সমেত এবং সুপরি এবং 3টি লং বাবার কাছে দিবেন, দেখবেন যথেষ্ট ভালো ফল পাবেন। সিংহ রাশির ক্ষেত্রে মঙ্গল হচ্ছে কি চতুর্থ ঘরের অধিপতি এবং ভাগ্যের ঘরের অধিপতি। এবার এই মঙ্গল অবস্থান করছে কোথায়? দ্বাদশ ঘর, যেটা হচ্ছে কর্কট রাশিতে নীচ অবস্থায় অবস্থান করছে। তো দ্বাদশ ঘরটা কি? দ্বাদশ ঘরটা হচ্ছে আমাদের আধ্যাত্মিকের সাথে জুড়ে রয়েছে, এবং মঙ্গল স্বয়ং হচ্ছে সিংহ রাশির ক্ষেত্রে নবম ঘরের অধিপতি। অর্থাৎ মঙ্গলের অবস্থানে সিংহ রাশির জাতক জাতিকাদের এই অবস্থাতে আধ্যাত্মিকতার সাথে জুড়ে থাকতে হবে, ধর্মের সাথে জুড়ে থাকতে হবে। কারণ শনিরও ঢাইয়া লেগে গেছে, এবং মঙ্গলের যে এই অবস্থানে অনেক দিক থেকে সিংহ রাশিকে যথেষ্ট লাভও দিবে, আবার খরচাও কিন্তু যথেষ্ট বৃদ্ধি করাবে। এদিকে কিন্তু দেখে শুনে। তবে সেই খরচা যদি আধ্যাত্মিকের পথে হয় বা ধর্মের দিকে হয়, তাহলে যথেষ্ট ধর্মের দিকে হলে সেই খরচা ভাগ্যের উন্নতি ঘটাবে, এবং ভাগ্যের উন্নতি যখনই ঘটাবে তখন কিন্তু না হওয়া কাজেও কিন্তু ভাগ্যের সঙ্গটা যথেষ্ট পাবে। কারণ মঙ্গলের যে 3টি দৃষ্টির মধ্যে চতুর্থ দৃষ্টি পড়ছে যোগাযোগের ঘরে, আর স্বয়ং মঙ্গল হচ্ছে ভাগ্যের ঘরের অধিপতি। তাহলে ভাগ্যের সপ্তম ঘর হচ্ছে যোগাযোগের ঘর, যেটা হচ্ছে তৃতীয় ঘর তুলা রাশি। তো এই সমস্ত দিকে যথেষ্ট উন্নতি। এবং মঙ্গলের যে সপ্তম দৃষ্টি সেটা পড়ছে ষষ্ঠ ঘরে, এবং অষ্টম দৃষ্টি পড়ছে যেটা হচ্ছে পার্টনারশিপ ঘর, সেটা হচ্ছে কুম্ভ রাশিতে।
অনেক দিক থেকে উন্নতির যোগ রয়েছে এই সময়, তবে খরচাপাতিও যথেষ্ট বৃদ্ধি হবে। তো মঙ্গল 3 তারিখ থেকে 12ই এপ্রিল পর্যন্ত পুনর্বসু নক্ষত্রে অবস্থান করবে। তারপরে 13ই এপ্রিল থেকে একদম 12ই মে পুষ্যা নক্ষত্র অবস্থান করবে, যেটা শনিদেবের নক্ষত্র এবং এর অধিপতি দেবতা দেবগুরু বৃহস্পতি। এবং 13ই মে থেকে জুন মাসের 6 তারিখ পর্যন্ত অশ্লেষা নক্ষত্র অবস্থান করবে, যেটা হচ্ছে বুধের নক্ষত্র। দ্বাদশ ঘরে মঙ্গল নীচ অবস্থায় থাকছে, চতুর্থ দৃষ্টি পড়ছে তৃতীয় ঘর, যোগাযোগের ঘর, কাগজপত্রের ঘর, এবং সপ্তম দৃষ্টি পড়ছে ষষ্ঠ ঘরে। তো যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু বিশেষ সফলতা, এই সময় কিন্তু একটা কোনো বড় ডিল বা চুক্তি হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে মঙ্গলের এই গোচরে। এবং মঙ্গলের এই গোচরে ব্যবসা বাণিজ্য, দিনকারের রোজগারের আয় ইনকাম যথেষ্ট বৃদ্ধিও পাবে। তবে মঙ্গল জিনিসটা হচ্ছে কি, অত্যধিক সাহস, কনফিডেন্ট, একটুতেই রেগে যাওয়া, তেড়ে যাওয়া, মেরে দেওয়া, রক্তক্ষরণ, এই দিক থেকে কিন্তু সাবধান। যে একটুতে মাথা গরম করে নেওয়া, যে কোনো কাজ করতে হবে বুদ্ধি করে এবং লেখাপড়ি করেই কিন্তু করতে হবে, কারণ মঙ্গলের চতুর্থ দৃষ্টি ওই ডকুমেন্টেন্সি, কাগজপত্রের ঘরেই কিন্তু পড়ছে। অতএব যে কোনো কাজ মুখের কথায় নয়, কাজ হবে কিন্তু হাতে কলমে, এইভাবেই কিন্তু কাজ করতে হবে। এবং এই সময়কালে যারা দূরযাত্রা মানে কাজকর্মের জন্য দূরে যাত্রা, এইরকমও কিন্তু সম্ভাবনা থাকছে। তার সাথে শিক্ষার্থী যারা উচ্চ শিক্ষার্থী, যারা কোনো গবেষণার কাজে যুক্ত রয়েছেন, বা যারা ডাক্তার, মেডিকেল বা সার্জেন, কিংবা যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছেন, সফটওয়্যার নিয়ে পড়াশোনা করছেন, তাদের উচ্চ শিক্ষা লাভের জন্য বিদেশ যাত্রা হবে। তবে এই সময়কালে আবার বিশেষ সাবধান, সেটা হচ্ছে কি, যে জায়গা জমি সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, কাগজপত্র যদি না ঠিক থাকে তাহলে সেই জায়গার প্রতি কোনো সময় ধ্যান দেওয়া উচিত হবে না। কারো কোনো রকম মুখের কথাতে সেই জায়গার অ্যাডভান্স করা যাবে না। যারা জায়গা জমি সেল পারচেসের কাজের সাথে যুক্ত রয়েছেন, এদিক থেকে কিন্তু সাবধান। পার্টনারশিপের মধ্যেও কিন্তু একই জিনিস উঠে আসছে, যে নিজের কথাবার্তাকে শালীনতার মধ্যেই রাখতে হবে, নিজেদের মধ্যে কোনো রকমভাবে ভুল বুঝাবুঝি এই সমস্ত জিনিস যেন না উঠে আসে। এবং তার সাথে যারা বিবাহ বিচ্ছেদ মামলায় ভুগছেন তাদের জন্য আবার এই গোচর যথেষ্ট ভালো হতে যাচ্ছে। এই গোচর চলাকালীন নিজের শরীর স্বাস্থ্যের দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে। কাজকর্ম কিন্তু যথেষ্ট ব্যস্ততা এবং পরিবর্তন এগুলো জিনিসও থাকছে, ছোটাছুটি এগুলো থাকবে, ধাপাধাপি এগুলো থাকবে। অতএব নিজের খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে, সময় মতো খাবার খেতে হবে, বাইরের ফাস্টফুড বর্জন করতে হবে, না তো একটা ক্লান্তির ছাপ থাকবে। সময় মতো কিন্তু অবশ্যই খাওয়া দাওয়া করা উচিত। এবং এই সময়কালে সিংহ রাশিকে এটাও মনে রাখতে হবে যে যারা ঋণের জন্য চেষ্টা করছেন তারা কিন্তু ঋণ পাবেন, এটাও হতে পারে। তবে ঋণ দিয়ে কোনো সময় কাজ করা যাবে না। ঋণ নিয়ে আপনি কাজ করতে পারেন, নিজের কাজকর্মকে প্রসারিত করতে পারেন, কিন্তু ঋণ এই সময়কালে মোটেও দেওয়া উচিত হবে না, এবং কারোর অথরাইজ এই সময় নেওয়া উচিত হবে না। তো যাই হোক, এই সময়কালে সিংহরাশি কোন উপাচার করবে, প্রত্যেক দিন হনুমান চল্লিশা বজরংবাণ পাঠ করবেন, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে। যদি সম্ভব হয় বজরংবলী দর্শন করবেন, মঙ্গলবার করে জটাওয়ালা নারকেল বাবার কাছে দিবেন, এবং তার সাথে যদি সম্ভব হয় তাহলে গোটা মিঠা পাতা পান দিবেন বোটা সমেত, এবং তার সাথে গোটা সুপারি এবং 3টা লং বাবার কাছে দিবেন, যথেষ্ট ভালো থাকবেন। তো যাই হোক, এই 4টা রাশির সম্পর্কে বললাম। তবে আমি তো বলে গেলাম, হয়তো কারোর জন্মকুষ্ঠিতে আবার মঙ্গলের অবস্থান খারাপ রয়েছে, তো তাদের কাছে বিশেষ অনুরোধ করব কোনো ভালো লোকের কাছে অবশ্যই পরামর্শ নিতে। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। আপনারা সবাই ভালো থাকেন। নমস্কার, ধন্যবাদ।